আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে ৬-৭ জন যারা ছিল তারা প্রায় ৬ জন আহত। আমি এখনই মামলা করতে চাবো। ৫৫,০০০ ভোটে এই কুষ্টিয়ার জমিনে এমপি আমির হামজা, মুফতি আমির হামজা জনগণের সমর্থনে এমপি হয়েছে। জনগণ তাকে ভালোবাসে, আর বিভিন্ন পরিকল্পনা করে হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আমরা তো সবাই জুলাইয়ের সৈনিক, মৃত্যুর জন্য প্রস্তুত থাকি দৈনিক। জানো দিব না, জুলাই দিব না, দেব শুধু জুলাই। খুনি আফিয়াকে দেশে আন, ফাঁসিতে জুলাই। চ্যালেঞ্জ করে দিলাম, গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, আগামী 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া 6 মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতিতে মুফতি আমির হামজা এমপির অসাধারণ মুভ, স্মার্ট মুভ, একদম পিওর পলিটিক্স। রাজনীতি বলতে যা বোঝায় মুফতি আমির হামজা সেটা করছে। দেশে চলমান জ্বালানি সংকট অস্থির আকার ধারণ করেছে। এই সংকট মোকাবিলায় পরিকল্পনা প্রদানে বিরোধী দলকে 6 মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটিকে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম অন বিহাফ অফ 11 দল, মানে বিরোধী দল। এখন দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম দর্শক, খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। একটু ধৈর্য সহকারে আজকের এই সংবাদটি আপনারা দেখবেন। দর্শক, শিরোনাম ভিডিও শুরুতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। মুফতি আমির হামজার উপরে হামলা, তার গাড়ি ভাঙচুর, একজন এমপির উপরে হামলা। দর্শক শ্রোতা, এটা কিন্তু নতুন নয়, এরকম ঘটনা ঘটছে অহরহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এখন এমপি, আমরা জানি একজন এমপির শক্তিশালী, একজন এমপির পিছনে পুলিশ থাকে, অনেক গার্ড থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই এমপি, মানে বিরোধী দলীয় এমপি হলে তো তাদের কোনো মূল্যই নাই। যেরকম আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে এমপির উপর হামলা হচ্ছে, এমপির গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তারপরে আরো অনেক কিছু। দর্শক শ্রোতা, এটার কারণ কি? আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি বিরোধী দলীয় এমপিরা যেরকম অনাস্থা অবস্থায় থেকেছে, তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের কোনো রকমের, মানে কি বলবো, এক কথায় বিরোধী দলীয় এমপি মানেই তো মনে করেন যে তার কোনো দাম নাই, নাম নাই, মান নাই। আওয়ামী লীগের সময় ছিল, এই সময় যে থাকবে এটা ভাবিনি, কিন্তু এই সময় হয়তো সেই আগের কালচারটাই রয়ে যাচ্ছে। দর্শক, তাছাড়াও খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কয়েকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, বুঝতে হবে। পুরো ভিডিওটি দেখলে বুঝলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আমি কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাবো। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে ৬-৭ জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে চাবো। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাম আব্দুল খালিক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা, এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেবো। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরিনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করি, আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে। আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি,
আমার আমির জামাতকে জানিয়েছি, ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং একটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাজ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি না কি যেন নাম, আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেবো। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প্ট টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়ত হওয়ার কারণে লাগে না, আমার কাজ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এবার লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেট করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি, এরপরেই মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেবো, মামলা তো করবো এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্য। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। আর আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করি মামলা করি লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন, এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব। বিদ্যুৎ নিয়ে বা বিদ্যুৎ সমস্যা নিয়ে, গ্যাস সমস্যা নিয়ে, বিদ্যুৎ বিল নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। বহু কথা বলছি, আপনারা বহুবার শুনছেন। অনেকেই বলতেছে মানে বিদ্যুৎই এখন বড় সমস্যা, এটা বাংলাদেশের সমস্ত চ্যানেলগুলো বলতেছে এখন। না, আমি আজকে আর কোনো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে একটা বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভাষণ শুনে আমি খুব ইন্সপায়ার্ড হয়ে গেলাম। ভাবলাম যে না, এটা নিয়ে একটু কথা বলতেই হয়। মাননীয় প্রধানমন্ত্রী কোন একটা জনসভায় যে বলতেছেন যে বিদ্যুৎ নিয়ে বিরোধী দল আমার সম্পর্কে বা দেশের সম্পর্কে বা সরকার সম্পর্কে বা বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছে। তারা বলতেছে কি বলতেছে যে বিদ্যুৎ না দিতে পারলে গদিছাড় সামনে হারিকেন নিয়ে বসছে। হারিকেন চিনেন না আপনারা? হেরিকেন নিয়ে বসছে, পিছনে ফ্যান চলতেছে। ভালো করে দেখেন, পিছনে কিন্তু ফ্যান চলছে। মারাত্মক কথা না? আমি শুনে না হাসতে হাসতে মরে গেলাম যে আসলে তো সামনে হারিকেন চলতেছে, মানে বিদ্যুৎ নাই, পিছনে ফ্যান চলতেছে। যদিও হারিকেনটা প্রতীকী ছিল, আমি সেটা ওই সময় মাথায় খামাই নাই, কিন্তু শব্দটা বা শব্দ চয়নটা বা প্রধানমন্ত্রীর এক্সপ্রেশনটা খুব ভালো লাগছে এবং এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবার পর অনেক ভাষণ দিচ্ছেন, কিছু কিছু কথা ভাইরাল হয়েছে, কিন্তু এটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, সামনে হারিকেন পিছনে ফ্যান। তো এরপরেই আবার পুরা মানে সিচুয়েশনটা পাল্টে গেল। কি হলো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সাথে সাথেই যখন ঘটনাটা ঘটাইছে, প্রধানমন্ত্রী সাথে সাথে একটা স্ট্যাটাস দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী পিছনে যে ফ্যান চলছে সেটা হইলো জেনারেটরের ফ্যান। এখন পাবলিক তো এটা বুঝবে না কোনটা জেনারেটরের ফ্যান কোনটা ইলেকট্রিসিটির ফ্যান, আর পাবলিক এইটাও মাথায় নিতে চাইতেছে না যে হারিকেনগুলো যে দেখাচ্ছে বিরোধী দল থেকে সেটা প্রতীকী। এনিওয়ে, মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সম্পর্কে আজকে পরিষ্কার ভাষায় বলে দিছে বিদ্যুৎ আসতে সময় নিবে। কতদিন সময় নিবে উনি কিন্তু বলেন না, এখানে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন এবং ওনাকে একটা ব্যাপারে ধন্যবাদ দিতেই হয়। জনগণকে বলছেন বিদ্যুৎ বিভ্রাটের জন্য আজকে যে সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন এর জন্য আমি দুঃখিত। এনাফ, একটা মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বলার পরে এনাফ। কিন্তু পাবলিক কি ঠান্ডা হয়ে গেছে? না, যত যাই বলেন, আমার পেটে যদি ভাত না থাকে, আমার ঘরে যদি বিদ্যুৎ না থাকে, আমার ঘরে যদি গ্যাস না থাকে, আপনি যত মধুর কথাই বলেন মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ কিন্তু স্বস্তিতে থাকবে না। এনিওয়ে, ওই বক্তৃতায় আপনি আরেকটা কথা বলছেন, আমি বিরোধী দলকে বলছি, আহ্বান করছি, 3 মাস না 6 মাস সময় দিলাম, আপনারা সমাধানে আসেন, সমাধানের প্রপোজাল নিয়ে আসেন। খামাখা পিছনে কথা বলে লাভ নেই, সমাধানে আসেন। আপনাদের প্রপোজাল যদি অ্যাকসেপ্টেবল হয় সরকার সেটা গ্রহণ করবে। বাহ, এটাও একটা ভালো কথা। এটার উত্তর কিন্তু হাসনাত আব্দুল্লাহ আমার সাথে সাথেই অনলাইনে আইসা তার ফেসবুকে দিয়ে দিয়েছে, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম অন বিহাফ অফ 11 দল, মানে বিরোধী দল। এখন দেখা যাক কি হয়। এখন এই যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে, এরা কিভাবে করবে সেটা ওদের প্ল্যান। কিন্তু আমরা যতটুকু বুঝি ভাই, যে বিদ্যুৎ সেক্টরটা পৃথিবীর সব বড় বড় দেশে কিন্তু প্রাইভেট সেক্টরে চলে গেছে। জি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আবার মাননীয় প্রধানমন্ত্রী যখন ইংল্যান্ডে ছিলেন, উনি ওইখানেও দেখছেন যে বিদ্যুৎ সরকারের কাছে নাই, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন হচ্ছে, উৎপাদন করে ডিস্ট্রিবিউশন করতেছে প্রাইভেট কোম্পানিজ। ইংল্যান্ডে বেশ বড় বড় কিছু কোম্পানিজ আছে, ওরা বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, জনগণের কাছে পয়সা নিচ্ছে। ইংল্যান্ডের বড় বড় কোম্পানিগুলো কি, নামগুলো একটু দেখেন: ব্রিটিশ গ্যাস, ইডিএফ, অক্টোপাস এনার্জি, ইওন, এটসেট্রা এটসেট্রা।
এইটা মাননীয় প্রধানমন্ত্রীও জানে যে গ্রেট ব্রিটেনে বিদ্যুৎ প্রাইভেট সেক্টর, শুধু গ্রেট ব্রিটেন কেন, আপনি যদি আশেপাশে সবগুলো লিস্ট দেখেন, আমি আপনাদের লিস্টগুলো পাশে দেখাচ্ছি, জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, সবগুলো দেশই বিদ্যুৎ প্রাইভেট সেক্টর। আমাদের সুইডেনের বিভিন্ন কোম্পানিজ আছে, তারা বিদ্যুৎ সরবরাহ করে। আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি টেলিফোন, আননোন নাম্বার থেকে ফোন ধরি, ভাই তুই কোন কোম্পানির বিদ্যুৎ দেশ, কত টাকা বিল দেশ, আমি যদি বলি এত টাকা দিই, অমুক কোম্পানিটা নেই, বলে যে না আমাদেরটা নাও, আমরা এই ফ্যাসিলিটি দেবো, মানে লাইকে আছে 4-5টা কোম্পানি আছে, খালি পাবলিকরে ডিস্টার্ব করতেছে এবং বলতেছে তুমি ওইটা ছেড়ে এইখানে আসো, মানে কম্পিটিশন মার্কেট। মাননীয় প্রধানমন্ত্রীটা জানেন, ইংল্যান্ডে যেহেতু ছিলেন ওইখানে উনি এইভাবেই বিদ্যুৎ বিল দিয়েছেন, উনি জানেন কতগুলো কোম্পানি ইংল্যান্ডে আছে প্রাইভেটলি সেক্টরে কাজ করতেছে। তো আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থাটা প্রাইভেটলি সেক্টরে দেওয়া যায় না, টু দ্য ফরেন কোম্পানিজ দেওয়া যায়। তো সেই কোম্পানি দেশে আসবে, দেশে এসে এলএনজি ইম্পোর্ট করবে, নিজের শিপ দিয়ে ইম্পোর্ট করবে, সেটাকে তরল গ্যাস করে সাপ্লাই দিবে, গেল এলএনজি, সেই এলএনজি আবার তারা বিদ্যুতের জন্য সাপ্লাই দিয়ে পয়সা দিবে, পাবলিককে যারা দিবে তারা পাবলিক তাদের টাকা দিবে, কারণ পাবলিক তো টাকা দিচ্ছে রে ভাই। এখন যে ডেস্কার বা ডেস্কো এবং পল্লী বিদ্যুৎ যে আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে, আমরা কি পয়সা দিচ্ছি না? আমরা তো মাসে মাসে বিল শোধাচ্ছি, তাদেরও বিল শোধাবো। তারা বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করে, এগুলোর অবকাঠামো করে, উৎপাদন করে, সাপ্লাই দিয়ে আমাদের কাছ থেকে টাকা দিবে। দিয়ে দেন না মাননীয় প্রধানমন্ত্রী, দিয়ে দেন। বহু কোম্পানি আছে ইউরোপ আমেরিকাতে, বহু কোম্পানি আছে একদম সাদরে গ্রহণ করবে। তারা তাদের জাহাজে এলএনজি আনবে, তাদের প্ল্যান্টেই তারা এটাকে তরল গ্যাস করবে, সেটা আবার আপনার কাছে বিক্রি করবে, আপনি এটাতে বিদ্যুৎ উৎপাদন করবেন এবং সেই উৎপাদিত বিদ্যুৎ সে একেবারে আপনার কাছ থেকে নিয়ে পাবলিকলি বন্টন করবে। এইখানে কোনো 2 নম্বরই থাকবে না বাংলাদেশে যেটা আছে এখন। কুইক রেন্টালে দিচ্ছে, তাদের সাথে কন্ডিশন কি আমরা শুনলাম, কুইক রেন্টালে যেন বিদ্যুৎ উৎপাদন হোক আর না হোক বছরে 40,000 কোটি টাকা সরকারকে দিতে হয়। ব্যান্ডিট, সব বন্ধ করে দেন, সব নিয়ে খাদায় দেন, খাদায় দিয়ে আপনি, হ্যাঁ সময় লাগবে, আপনি এইভাবে করেন। আপনি তো ইউরোপ সম্পর্কে জানেন, আপনি আমেরিকা সম্পর্কে জানেন, আপনি তো সব জানেন, সারা পৃথিবীর সব কিছু খবর রাখেন। আপনি যেটা করতে পারেন এটা বিরোধী দলেরও লাগবে না এবং তারা সেটা বারণও করবে না। আপনি বিদেশি কোম্পানিকে ডাকেন, তাদের কাছে এই খাতটা ছেড়ে দেন, তারা উৎপাদন করবে, তারা কোন থেকে শিপ পাইব, কই থেকে শিপ দিয়ে এলএনজি আনবে তাদের ব্যাপার, কারণ তাদের বিলিয়ন বিলিয়ন টাকা আছে, তারা ইনভেস্ট করবে, তারা সেটা আবার নিয়ে নিবে আমাদের কাছ থেকে। আমরা যারা এখানে তার গ্রাহক আছি তারা, দেখেন আপনি এক কথা বলতেছেন, আপনার মন্ত্রীরা এক কথা বলতেছে, এখানে কিন্তু পাবলিক আরো কনফিউশনে পড়ে যেতেছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি কি বলে সেটা আগে দেখি। উনি বলছেন দিন গোনা ও কিছু ম্যানেজমেন্ট ছাড়া কিছুই করার নেই। মানে প্রধানমন্ত্রী তো তাও বললো যে একটু সময় লাগবে, উনি বলতেছেন দিন গোনা ছাড়া আর ম্যানেজমেন্ট ছাড়া কোনো উপায় নেই। মানে দিন গোনা মানে এই দিনের কোনো শেষ নেই, 2 মাস 1 মাস 6 মাস যা ইচ্ছাতে বলতে পারেন আপনি। আমাদেরকে এইভাবে যদি বলেন, জনগণ কি এই জন্য আপনাকে ভোট দিয়েছিল? আপনারা যে কথায় কথায় বলেন যে আগের সরকার সব শেষ করে দিয়ে গেছে, কোটি কোটি টাকা লোন করে হয়ে গেছে, টাকা নাই, বিদ্যুতের সব নষ্ট করে হয়ে গেছে, ইলেকশনের আগে আপনারা জানতেন না? আপনারা তো পলিটিশিয়ান, না, আপনার খবর হয় না সরকার কি কি করতেছে যখন বিরোধী দলে ছিলেন বা যখন সরকারে ছিলেন না, 17 বছর যখন আন্দোলন করছেন, সরকারের সব স্ট্যাটিস্টিক্স তো আপনাদের জানা আছে। আপনারা যখন দেখলেন সরকার এভাবে কোটি কোটি ডলার নিয়ে গেছে, আপনারা তখন কেন এবারে ক্ষমতায় আসলেন বা ক্ষমতায় আসার আগে কেন প্রমিস করলেন আমরা দেশকে একদম সোনার বাংলা বানিয়ে দিব? তখন কেন বলেন নাই সরকার সব টাকা নিয়ে গেছে, আমরা যদি ক্ষমতায় আসি আমাদের কিন্তু সময় দিতে হবে ভাই, আমাদেরকে বিদ্যুতের জন্য সময় দিতে হবে, শিক্ষার জন্য সময় দিতে হবে, অবকাঠামোর জন্য সময় দিতে হবে, রাস্তাঘাটের জন্য সময় দিতে হবে, সেটা তো বলেন নাই। বলছেন যে ভোট দেন আমরা পাশ করে সমস্ত প্রবলেম সলভ করে দেবো। কাজে আগের সরকার বলে লাভ নাই, আগের সরকার বলে আওয়ামী সরকারই বলেন, ইউনুস সরকারই বলেন, ইউনুস সরকারের সময় বিদ্যুতের কোনো ঝামেলা ছিল না। এবং অনেকেই প্রশ্ন করতেছে এখন কেন শুধু ইউনুস সরকার, কেন আওয়ামী লীগের সময় এত বিদ্যুতের ঝামেলা ছিল না? আপনাদের মধ্যে এমন কি হইলো যে রাতারাতি এমন অবস্থা হয়ে গেল যে আপনারা কোনো মন্ত্রী মহোদয়রাই বলতে পারতেছেন না কবে বিদ্যুৎ আপনারা ঢালাওভাবে বাংলাদেশি মানুষদের দিতে পারবেন? এত যদি পূর্ববর্তী সরকারের প্রতি আপনাদের আক্ষেপ থাকে বা তাদের অপকর্ম জানা থাকে, সেগুলো আমাদেরকে আগে বলা উচিত ছিল। পাশ করে সিটে বসে বললে তো আপনাকে বিশ্বাস করবো না, তাই না? তারপরে দেখেন এই একই সরকারের প্রতিমন্ত্রী কি বলেন, উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে বিদ্যুতের ঘাটতি। মানে আমাদের দেশে উৎপাদনের সক্ষমতা 30,000 মেগাওয়াটের মতো উৎপাদন হয়, কিন্তু জ্বালানির অভাবে, জ্বালানি মানে হয় কয়লা নয় গ্যাস, কয়লা তো পুষাতে পারলে গ্যাস, তো গ্যাসের অভাবে আজকে এই ঘাটতি রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এবং গ্যাস কেন নাই সেটাও আমরা জানি, মহেশখালীর একটা প্ল্যান্ট পুড়ে গেছে, ভাসমান একটা প্ল্যান্ট, সেটা ঠিক করতে হবে। সেটা ঠিক করলে কি বাংলাদেশের সমস্ত বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যাবে? আর জ্বালানি কিনবেন, জ্বালানি তো কিনা আনেন বাইরের থেকে। আপনারা জানেন কিনা বন্ধুরা, এই যে জ্বালানিটা আসে মানে গ্যাস যেটা বিদেশ থেকে আসে, এটা কন্টেনার আসে, সে কন্টেনার কিন্তু গ্যাস থাকে তরল হয়ে যায়, পানি হয়ে যায়, 160 সেন্টিগ্রেডের পানি বানায় ফেলে আইনা। এটা আবার দেশে আইনা যে মহেশখালীতে ওয়ার্ম আপ করে গ্যাস বানায়, এই যে এলএনজিগুলো আসে এবং ওয়ার্ম আপ হয়, এইটাই হলো মেইন সমস্যা। ওইটা বন্ধ হয়ে গেছে আমরা বুঝতেছি, কিন্তু এক মহেশখালীর গ্যাস প্ল্যান্ট দেওয়া যদি আপনি এটা করতে চান তাহলে তার অল্টারনেটিভ তো কিছু আপনাদের রাখা উচিত ছিল। 6 মাস হয়ে গেল, আপনি তো জানতেন সরকারে আসার আগে যে মাত্র 2টা প্ল্যান্ট আছে, এটাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ফুলফিল করা যাবে না, সেগুলো তো করেন নাই 6 মাস ধরে আপনারা। এখন বলতেছেন সেই যে গ্যাস আসবে তার জন্য যে জাহাজ দরকার, সেই জাহাজ বানাইতে লেগে 2 বছর লাগবে। কে বলছে জানেন? ওই যে আরেক প্রতিমন্ত্রী, ওই যে সাদা চুল, কি নাম সাদা চুল প্রতিমন্ত্রীর নাম কি লম্বা মতো, জুনায়েদ সাকি। উনি কি বলছে দেখেন,
চাইলেই গ্যাস আমদানি সম্ভব নয়। চীন থেকে কন্টেনার আনতেই লাগবে 2 বছর, মানে উনি 2 বছর পিছিয়ে দিল, 2 বছর বিদ্যুৎ পাইবেন না। আরে মন্ত্রী মহোদয়, চীন থেকে কন্টেনার বানাইতে লাগবে 2 বছর, চীন থেকে কন্টেনার ভাড়া পাওয়া যায় না, এগুলো কি উদুর বুদুর বুঝালাম করে। কন্টেনার ভাড়া পাওয়া যায় না, ভাড়া আনতে 2 বছর লাগবে নাকি? আর আপনি তো এই মন্ত্রণালয়ের কেউই না, তারপরে কেন বলতেছেন এই সমস্ত কথা বলে? সরকার এবং সরকারের ভিতরে অন্যান্য মন্ত্রী মহোদয় এবং পাবলিককে কনফিউজ করে দিচ্ছেন। এই একই কথা বলছে আমাদের বাণিজ্য মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী তো একটা ফ্যাক্টর, কারণ উনি তো বাণিজ্য করবে, উনি জিনিস আনবে, যে কোনো বিদেশ থেকে কোনো জিনিস বাণিজ্য করে দেশে আনবে, এলএনজি টেলএনজি যেটা, এটা তো উনার। উনিও বলছেন, উনি কি বলছে দেখেন, উনি বলছে গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে। বাইরে পাবলিক এগুলো শুনলে আপনাদের ট্রাস্ট করবে? আপনারা এক একজন এক এক কথা বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে অল্প সময়ের মধ্যে সমস্ত প্রবলেম সলভ হবে, অল্প সময়টা ধরলাম 1 মাস 2 মাস। মন্ত্রী মহোদয় যে বিদ্যুৎ মন্ত্রী, উনি বলতেছেন যে আমি জানি না কবে ঠিক হবে। আপনারা আবার বলতেছেন 2 বছর লাগবে। আরেক মন্ত্রী বলতেছে টাকা নাই। তো টাকা নাই তো আমরা জানি, দেশে তো কিছুই নাই, সব তো ওই সরকার লয়ে গেছে গা। এটা আপনারা জানতেন না? যাই না শুনে আসেন নাই? তো এখন তো ওদের দোষ দিলে পাবলিক তো মানবে না। পাবলিক তো স্ট্রেট বলতেছে যে ভাই আমরা আগে তো ভালো ছিলাম, ইউনুসের সময় বাদ দিলাম, আওয়ামী লীগের সময় তো এত বিদ্যুৎ আমরা এত ভোগান্তি পাই নাই। তো এগুলো কথা বলে লাভ নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ওই লাইনেই চলে যান। আপনি আপনার মন্ত্রণালয়কে বলেন ধীরে ধীরে বিদেশি কোম্পানিজকে বাংলাদেশে ঢোকান, তাহলে বিদ্যুতের এই প্রবলেম আর থাকবে না, এবং আপনার পকেট থেকে তো কোনো টাকাও যাবে না। এই যে কন্টেনার ভাড়া করে এলএনজি আনবে কিনা, সেই এলএনজি এখানে ওয়ার্ম আপ করে গ্যাস বানায় পাবলিকের কাছে বিক্রি হবে, সব টাকা তার, এবং পাবলিকের কাছ থেকে সে বিক্রি করে সেই টাকা নিয়ে নেবে। এত সুন্দর প্রসিডিউর থাকার পরেও আপনারা কেউ কিছু করছেন না। এটা করতে যদি কোনো সময় লাগে, যদি মনে করেন আপনি এই দায়িত্ব যেতে না চান, আপনি সংসদটাকে ডেকে বিরোধী দলের সাথে বসে বলেন যে এই প্রোগ্রাম করতেছি, ইমিডিয়েট সবাই মিলে রাজি হই, সিগনেচার করি, কোম্পানিরা রাখি 1-1.5 মাস। আমরা অন্তত এইটা বুঝবো যে আর আমরা বিদ্যুতের সমস্যায় পড়বো না। কারণ ইউরোপ আমেরিকাতে বিদ্যুতের কোনো সমস্যা নাই, তাদের বিদ্যুৎ তো আল্লাহ তাল্লাহ এসে দেওয়া যায় না, তারা নিজেরাই উৎপাদন করে, তারা নিজেরাই ডিস্ট্রিবিউট করে, এবং কখনো আপনার লোডশেডিং হয় না। এটা আপনারা জানেন কেন হয় না? তারা এগুলা প্রাইভেট সেক্টরে দিয়েছে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে। কম্পিটিশন মার্কেট, কার চেয়ে ভালো কে সার্ভিস দিছে সেইটা দেখতেছে সরকার। সরকার চুপচাপ বসে রয়েছে, পাবলিক অ্যান্ড তারা কেনা বেচা করতেছে। সরকার মাঝখান থেকে একটা ট্যাক্স নিচ্ছে, বসে বসে সরকার টাকা কামাচ্ছে। ভালো না এটা? ভাববেন একবার। জ্বালা রে জ্বালা, এই জ্বালানির জ্বালা আর সহ্য হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইমিডিয়েট আপনার সংসদদের নিয়ে বসেন, আপনার বিরোধী দলকে নিয়ে বসেন, প্রয়োজনীয় সংসদ ডাকেন, ডাইকা বলেন যে আমরা আমাদের বিদ্যুৎ খাতকে টোটালি বিদেশিদের হাতে দিয়ে দিতে চাই। এখন অনেকেই বলবেন হ্যাঁ এগুলো ঘাঁটি হবে, এগুলো মুখ হবে। ভাই এগুলো কথা বললেন না। এয়ারপোর্ট যদি বিদেশি কোম্পানি লাগেজ হ্যান্ডেল করতে পারে, চট্টগ্রাম বন্দর যদি করতে পারে, বিদ্যুৎ করতে পারে, তারা তো এখানে ব্যবসা করতে আসবে, তারা আপনাদের দেশ দখল করতে আসবে না। রাজনীতিতে মুফতি আমির হামজা এমপির অসাধারণ মুভ, স্মার্ট মুভ, একদম পিওর পলিটিক্স। রাজনীতি বলতে যা বোঝায় মুফতি আমির হামজা সেটা করছে। জামাত ইসলামীর সফল এমপি, হিট এমপি মুফতি আমির হামজা শুরু থেকেই হিট। বিপুল ব্যবধানে যে কয়েকজন এমপি বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জিতেছেন, মুফতি আমির হামজা ইজ ওয়ান অফ দেম। এবং এমপি হওয়ার পর মুফতি আমির হামজার যে পারফরমেন্স, ক্যাটাগরি করলে একদম প্রথম দিকে থাকবে। হয়তো পার্লামেন্টে তাকে বেশি সময় বক্তব্য দিতে দেওয়া হয়নি, যার ফলে পার্লামেন্টে মুফতি আমির হামজার বক্তব্য নিয়ে আলোচনা কম। জাতীয়ভাবে তার পার্লামেন্টে দেওয়া বক্তব্য নিয়ে আমরা বিশ্লেষণ করার সুযোগ কম পেয়েছি। বাট তার নিজ নির্বাচনী এলাকায় আমির হামজার যে কার্যক্রম, এটা তাক লাগিয়ে দিয়েছে, এবং একদম প্রথম সারির পারফরমেন্স তিনি করছেন। জামাত এমপিদের মধ্যে একদম টপের দিকে আছেন। দর্শক, সম্প্রতি মুফতি আমির হামজার একটা বক্তব্য, এতে চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ এবং মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে, তাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এবং এতটাই তারা ভয় পেয়েছে মুফতি আমির হামজার এই বক্তব্যে, তারা আতঙ্কিত হয়ে মুফতি আমির হামজার গাড়িতে হামলা করেছে। মুফতি আমির হামজার ফেসবুক পেজ থেকে যেটা জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, অলরেডি ডিটেলস আমরা জানিনি, হয়তো জানবো। এমপি আমির হামজার গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের চেষ্টা। এখন গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের চেষ্টা, এটা তো আর জিনপুরি করেনি। আর আওয়ামী লীগ তো এখন দূরের উপর আছে, আওয়ামী লীগ তো করার কথা না, কারা করেছে? নিশ্চিতভাবে বিএনপি করছে। কেন এই হামলাটা? কেন? প্রথমে আমরা এই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দ্বিতীয় হচ্ছে আমির হামজার একটা বক্তব্য আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যমে এসছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। আমির হামজা যেটা বলছেন, আমি যতদিন এমপি, এই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি, যত বাজেট টাজেট সবকিছু আমার হাত ধরে হতে হবে। তা কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমি, এটাকে অনেকে ট্রল করছেন বিএনপির লোকজন, ভিপি নুরের অনুসারীরা, কিন্তু এর চাইতে সত্য কথা আর কি আছে? হ্যাঁ, আমির হামজা এর মাধ্যমে এটা সবাই জানে যে কোনো একটা উপজেলার কখনো এমপি হয় না, এটা প্রতীকী অর্থে বলেছেন। এটা দ্বারা তিনি বুঝিয়েছেন আমি এমপি, এবং এই এলাকার উন্নয়ন থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম এটা এমপির নেতৃত্বে হতে হবে। এমপি তাকে গুনবে না, যেহেতু এমপি বিরোধী দলের এমপি, এই সব চুদুর বুজুর চলবে না। এটা হচ্ছে আমির হামজার বক্তব্যের সার কথা। কখনোই কুষ্টিয়ার বা কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, এটা তো বাস্তবসম্মত না, কারণ কুষ্টিয়া সদরে তো প্রধানমন্ত্রী পদ নাই, এটা তার অধিকার,
এবং মুফতি আমির হামজার কর্তৃত্ব, এমপি হিসাবে তার যে দায়িত্ব, এটা পালন করার একটা দৃঢ় অঙ্গীকার। আমির হামজার এই বক্তব্য দেওয়ার জন্য জামাত শিবির থেকে শুরু করে সচেতন সবার উচিত আমির হামজাকে ধন্যবাদ জানানো, যা আপনি অসাধারণ মুভ করছেন, আপনার গার্ডস আছে। এবং দেখেন আমির হামজা দেখতে একদম হালকা পাতলা, খুব হাসি খুশি এবং সহজ সরল মানুষ, চলনে বলনে কোনো ভাব নাই, ওইরকম কোনো প্রোটোকল নিয়েও চলে না। অথচ আমির হামজার প্রতি মানুষের যে আকর্ষণ, এটা খুব কম এমপির আছে। আমির হামজা নন এমপি হিসেবে কোথাও গেলে তার ওয়াজ শুনতে মানুষ পঙ্গপালের মতো ছুটে এসেছে, এখনো আসবে। তার কথাবার্তা একদম সিম্পল, কোনো ভাব নাই। তিনি মানুষের সাথে মিশতে পারেন, মিশেন। তিনি হাটে যান, বাজারে যান, তিনি স্ট্রিট ফুড কিনেন, পাগলকে টাকা দেন, এবং যারা খুচরা বিক্রেতা তাদের খোঁজ খবর নেন, তারাও আমির হামজার সাথে মিশতে পারে। কোনো এমপি আছে, জামাতের অন্যান্য এমপিরাও অনেকটা এরকম, কোনো এমপি বাট আমির হামজার মতো এত বড় সেলিব্রিটি এমপি, তাকে মানুষ এত সহজে কাছে পায় এবং কাছ থেকে তার সাথে ভিউ এক্সচেঞ্জ করতে পারে, এটা আপনি দেখাতে পারবেন না। দেখুন এই সহজ সরল এই মানুষটা হাসতে হাসতে, হাসির ছলে তিনি যে কাজ করেন, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, সিন্ডিকেটবাজদের কলেজে আগুন ধরে যায়। তিনি নিজে যান হাঁটতে হাঁটতে, দেখেন যে নিয়ম কি, ইনস্ট্যান্ট ইউএনকে ফোন দেন যে আপনি কি করেন এখানে, এটা এরকম কেন, ইঞ্জিনিয়ারকে ফোন দেন যে এই রাস্তা এখন এরকম পড়ে আছে কেন, কালকের মধ্যে কাজ শুরু করবেন, আমি দেখতে চাই, কালকের মধ্যে কোনো কারণ শুনতে চাই না। একদম সহজ সরল ভাষায় হাসতে হাসতে এরকম কাজ করে আসেন, যেটা অন্য কোনো এমপির ধারে কাছেও আপনি যেতে পারবেন না, বলতেও পারবেন না। এমপিকে আপনি আপনার ওই সমস্যা জর্জরিত স্থানে পাবেনই না। মাদক ব্যবসার বিরুদ্ধে কঠিন বা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক ব্যবসা এবং চান্দাবাজি, এই দুইটার বিরুদ্ধে আমির হামজা জিহাদ ঘোষণা করার ফলেই আমির হামজার বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী লেগে আছে। কারা লেগে আছে? ওই মাদক ব্যবসায়ীরা লেগে আছে। কারা লেগে আছে? ওই সিন্ডিকেট বাজার লেগে আছে। কারা লেগে আছে? ওই চাঁদাবাজার লেগে আছে। তাহলে কারা আমির হামজার গাড়িতে হামলা করেছে এবং বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করেছে? তারা ওই মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজ, এতে কোনো সন্দেহ নেই। তো আমি কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী, আমি যতদিন এমপি আছি, এই কথা নিয়ে কারা ট্রল করছে? যারা মাদক ব্যবসায়ী, যারা চাঁদাবাজ, যারা আমির হামজাকে দেখতে পারে না। এখানে আরেকটা বিষয় আছে যে বিএনপি আমির হামজার এই তুমুল জনপ্রিয়তা এবং এই যে ভালো কাজ, এটা সহ্য করতে পারছে না, তাদের খুব কষ্ট হয় যে বাংলাদেশের ভিআইপি নির্বাচনী আসনের মধ্যে একটা হচ্ছে কুষ্টিয়া, আমির হামজা যে আসন এমপি, কুষ্টিয়া 4 বা কুষ্টিয়া সদর সম্ভবত। এখানে অতীতে এমপি হয়েছে অনেক বিখ্যাত লোকজন, জাতীয় রাজনীতি অতি গুরুত্বপূর্ণ লোকজন। তা সেখানে প্রথমবার নির্বাচন করে 33-34 বছর বয়সী একটা বাচ্চা ছেলে তিনি এমপি হয়েছেন এবং তিনি এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করছেন। হোয়াট ইজ এস্টাবলিশমেন্ট? এস্টাবলিশমেন্ট হচ্ছে চাঁদাবাজি, এস্টাবলিশমেন্ট হচ্ছে সিন্ডিকেটবাজি, এস্টাবলিশমেন্ট হচ্ছে দালালি, মাদক ব্যবসা। কুষ্টিয়া তো মাদকের একটা আখড়া, গোল্ডেন ভিলেজ বলা হয়, 26 ভিলেজেস। সেগুলো একটা বড় অংশ আমির হামজার এলাকায় পড়েছে। সে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা বাচ্চা ছেলে এমপি হয়ে দাঁড়াচ্ছে, তার কারণে তাদের চাঁদাবাজিতে অসুবিধা হচ্ছে, যার ফলে পুরো ওই চাঁদাবাজি কিংবা সিন্ডিকেটের অংশ যে বা ওগুলোর ভাগ পায় যারা, যেসব মিডিয়া, তারাও আমির হামজাকে ট্রল করছে। কিন্তু আমির হামজা দমে যাওয়ার পাত্র নয়। দেখতে হালকা পাতলা হলে কি হয়েছে? আমির হামজার যে গাটস, তার এই কথার মাধ্যমে প্রমাণিত যে আমি যতদিন এমপি, এই এলাকার প্রধানমন্ত্রী আমি, অনর, তাকে কেউ থামাতে পারবে না। আমির হামজা শেষ দেখে ছাড়বেন, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির শেষ দেখে ছাড়বেন। আরো নানান ভাবে বিএনপির লোকজন আমির হামজাকে থামাতে চায়, কিন্তু থামাতে পারবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।